দুজন বাচ্চা, একজন ছেলে এবং একজন মেয়ে, যাদের মধ্যে একজনের বয়স 12 এবং একজনের বয়স 13। দুজনই রিলেটিভের বাসায় ছিল কোনো একটা কারণে। রিলেটিভের বাসা খুব বেশি দূরে না ওদের বাসা থেকে। ওরা দুপুরের দিকে রিলেটিভের বাসা থেকে তাদের নিজের বাসায় যায় এবং বাসার ঘরে ঢোকার পরে বাবা-মাকে খুঁজতে থাকে, যেটা খুবই ন্যাচারাল। তো বাবা-মাকে খুঁজতে, খুঁজতে ওরা যেটা দেখে যে ঘরের তালাটা খোলা, বাট ঘরের ভেতরে কেউ নেই। ঘরের ভেতরে বাবা-মাকে খুঁজে পায় না। ওদের বাবা-মা সাধারণত কৃষিকাজ করতো, গ্রামের মানুষ। তো ওরা পাশের ক্ষেতে যায় বাবা-মাকে খুঁজতে। খুঁজতে, খুঁজতে সেখানেও খুঁজে পায় না। তো পাশের ক্ষেতের একটা শেষ পর্যায়ে যেয়ে ওর বাবা-মার নিজের বানানো একটা তাঁবু টাইপের একটা ঘর ছিল। ঘর মানে হচ্ছে বিভিন্ন রকমের কাপড়, তারপরে হচ্ছে বস্তা টাইপের জিনিসপত্র দিয়ে বানানো ছোটখাটো একটা শেড টাইপ। তো যেটা ওরা আগেও অনেকবার দেখেছে এবং জানে যে বাবা-মা খেতে কাজ করতে, করতে যখন টায়ার্ড লাগে বা কোনো দরকার পড়ে ওই টেন্টের মধ্যে যায়। টেন্টই বলি। তো যখন ওরা বাবা-মাকে বাসায়ও খুঁজে পায় না, মাঠেও খুঁজে পায় না, তখন ওরা টেন্টের দিকে যায় দেখতে যে বাবা-মা হয়তো ওখানে আছে। এবং ওখানে যেয়ে যখন ওরা টেন্টের ভেতরে ঢোকে, ঢোকার পরে ওরা যেটা দেখে সেটা শোনার পরে আই গেস ওদের যে অবস্থা হয়েছিল আপনাদেরও সিমিলার একটা অবস্থা হবে। কি অবস্থা হবে সেটা জানার জন্য অবশ্যই পুরো গল্প দেখতে হবে। তো এখানেই শুরু করছি আমাদের আজকের গল্প। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাইম টেলস বাই বর্ষা। আমি আমার চ্যানেলে চেষ্টা করি রেগুলার ট্রু ক্রাইম রিলেটেড স্টোরি গুলোকে এক্সপ্লেইন করতে বা গল্প আকারে শোনাতে। যদি আপনি একজন ট্রু ক্রাইম স্টোরি লাভার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। লাস্ট যে গল্পটা আপলোড দিয়েছিলাম আমি আশা করেছিলাম আপনাদের বেশ ভালো লাগবে এবং আমি যা রেজাল্ট দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন। তুলনামূলকভাবে গল্পটার রেসপন্স অনেক ভালো। তো আজকের গল্পটা আগের মতো বা আগের দিনের মতো এত বড় এত এত হরিফিক, মানে এতটাও হরিফিক গল্প হবে না। ছোটখাটো একটা গল্প। এই গল্পটা শুট করার জন্য আমি টাইম খুব কম পেয়েছি, রিসার্চ করার টাইম খুব কম পেয়েছি। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ছোটখাটো একটা গল্প কভার করি, যেন অ্যাটলিস্ট আপনাদের সামনে একটা ভিডিও যায় এবং আপনারা একটা নতুন গল্প শুনতে পারেন, ছোট হইলেও। বাই দ্য ওয়ে, আমি গল্পটা আজকে শুট করার ডিসিশন নিয়েছি কারণ আমি যখন শুট করছি এটা 19 মে, আমার বার্থডে ছিল। তো আমি ভাবছিলাম যে আজকে, মানে আমার এর আগে আমার ইন্টেনশন ছিল না আজকে গল্পটা শুট করার বা আজকে কোনো ভিডিও রেকর্ড করার, বাট হঠাৎ মনে হলো যে আমি যদি আজকের দিনে শুট করতে পারি তাহলে নেক্সট দিনের মধ্যে আপলোড দিয়ে দিতে পারলে, সাপোজ মনে করতে পারেন যে আমার বার্থডে উপলক্ষে আমি আপনাদেরকে একটা গিফট দিচ্ছি, এরকম একটা বিষয় হবে। তো যে জন্য আজকে জাস্ট সারাদিনে কয়েক ঘন্টার মধ্যে রিসার্চ করে শুট করতে বসে গিয়েছি। আশা করছি ছোট গল্প হলেও আপনাদের ভালো লাগবে। আগেও শুনে থাকতে পারেন গল্পটা, কারণ খুবই পপুলার এবং রিসেন্ট একটা ঘটনা। তারপরেও যারা শোনেননি তাদের জন্য নতুন এবং তারা জানাবেন কেমন লাগলো। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অলওয়েজ থ্যাংক ইউ। যারা আমাকে সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের জন্য বলি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ বাকি সব দিক যেরকম যাচ্ছে তাতে আমার আর এই যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে যতটুকু লাগবে এইটুকু হয়ে গেলেই আমরা বেশ তাড়াতাড়ি গ্রো করা শুরু করে দিব এবং বুঝতেই পারছেন আমি কি মিন করছি, আমার একটু উপকার হবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এন্ড আর কথা না বাড়াই, চলুন শুরু করে আজকের গল্প। আজকের গল্পটা হচ্ছে গুজরাটের ভিনসিয়া নামের একটা জায়গার থেকে, মানে একটা গ্রাম থেকে। আমরা যাদেরকে নিয়ে আজকে গল্প বলবো তাদের ফ্যামিলিতে বাবা মা এবং দুটো বাচ্চা সহ একটা সুন্দর ছোটখাটো একটা ফ্যামিলি। ওরা যেহেতু একেবারেই গ্রামের লোকজন ছিল, সাধারণত কৃষিকাজ করেই ওদের দিন কাটতো এবং আর কি যেসব আর্নিং লাইফ লিডিং এর জন্য সবকিছুই কৃষিকাজ করেই হতো। এই দিক থেকে আমরা বলতে পারি যে একেবারেই গ্রামের সহজ সরল, বুঝতে পারছেন আমি কি মিন করছি, এই লেভেলের মানুষজন। ফ্যামিলিতে যিনি বাবা তার নাম হচ্ছে হেমু মাকওয়ানা, আর যিনি মা তার নাম হচ্ছে হানসা মাকওয়ানা। আর একটা ছেলে একটা মেয়ে বাচ্চা আছে ওদের। ওরা যে জায়গাটাতে থাকে সেই জায়গাটার ঠিক রাস্তার অপোজিটেই ওদের মাঠ, যেখানে ওরা কাজ করে, কৃষি কাজ করে। এবং ওই জায়গাটাতে ওরা একাই থাকে না, ওদের বেশ কিছু রিলেটিভ ওই জায়গাটাতে থাকে। হেমু এবং হানসার যে ফ্যামিলি, মানে হেমুর বাবা মা, ওরাও ওই একই জায়গায় থাকে এবং হেমুর ভাই, এরকম আরো বেশ কিছু ক্লোজ রিলেটিভস ওই একই জায়গাতেই থাকে, সবাই ওই এরিয়ার মধ্যেই একসাথে থাকে। তো সবকিছু মিলে সব ঠিকঠাক চলছিল। ওরা কৃষিকাজ করে, আর্নিং অল্প, বাট এমন না যে খুব অভাব আছে এরকম। খুব সুন্দরভাবে দিন পার হচ্ছিল। তো যে দিনটার কথা আমরা প্রথমে মেনশন করব সেটা হচ্ছে এপ্রিল মাসের 15 তারিখ 2023 সাল। তো বাকি সব নর্মাল দিনের মতোই ওই দিনটা ছিল। যেরকম হয় যে ওরা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে
মাঠে কাজ করতে যায়, বাচ্চারা স্কুলে যায়, এরকমই চলছিল। তারপরে দুপুরের দিকে একসময় হিমু এবং হানসা যে মানে বাবা মা দুজন বাচ্চাদেরকে বলে রেডি হতে এবং বলে যে আমরা রিলেটিভের বাসায় যাব। তো ওরা চারজনই খুব সুন্দর মতো নতুন ভালো জামা কাপড় পরে রেডি হয় এবং রিলেটিভের বাসা খুব দূরে ছিল না, একদম পাশেই। বলছিলাম যেটা যে ওই একই গ্রামের মধ্যে দেখা যায় যে অনেক ক্লোজ রিলেটিভস আছে ওদের। তো ওরকমই কোনো একটা রিলেটিভের বাসায় ওরা রওনা দেয় চারজন মিলে, এবং রওনা দেওয়ার পরে এক পর্যায়ে যে কিছুক্ষণ পরে আর কি রিলেটিভের বাসায় পৌঁছায়। পৌঁছানোর পরে অবভিয়াসলি যখন ওদের রিলেটিভের গেটে পৌঁছায় তখন রিলেটিভ যখন দরজা খুলে, দরজা খোলার পরে হিমু এবং হাসা মানে বাবা মা যেটা বলে যে আমাদের যে দুই বাচ্চা ওদেরকে আজকে তোমাদের বাসায় রেখে যাব এবং কালকে আমরা এসে আবার নিয়ে যাব কালকে সকালে এসে। তো ইটস ওকে যে বাচ্চাদেরকে এক রাতের জন্য রেখে যাচ্ছে, বাট তারপর রিলেটিভ আর কি যে ছিল যে দরজা খুলে তার একটু কিউরিয়াসিটি লাগে যে হুট করে বলা নেই কওয়া নেই হুট করে এসে বাচ্চাকে বাসায় রেখে চলে যাচ্ছে। জিজ্ঞেস করে যে মানে কি কারণে, কোনো প্রবলেম কিনা বা ওরা অন্য কোথাও যাবে কিনা। তখন হেমু এবং হানসা যেটা বলে যে না সেরকম কিছু না, মানে সেরকম কোনো সলিড রিজন ওরা দেখায় না, জাস্ট বলে এমনি আজকে রাতে তোমাদের বাসায় থাক, কালকে সকালে উঠে আমরা নিয়ে চলে যাব। তো যে রিলেটিভ যিনি ছিলেন উনি আর বেশি জোরাজুরি করে না কি কারণ সেটা জানার জন্য। উনি নর্মালি নেয় বিষয়টা যে ঠিক আছে হয়তো ওদের পার্সোনাল কোনো ইস্যু আছে যেটার জন্য বাচ্চাদেরকে রেখে যাচ্ছে। এবং বাচ্চাদেরকে গেট থেকে ওরা বলে যে বাচ্চাদেরকে যে তোমরা যাও আমরা কালকে এসে নিয়ে যাবো, ওরা বাসার ভেতরে ঢুকে না। তো বাচ্চারাও কিছু মনে করে না, কারণ প্রথম কথা বাচ্চারা ছোট, ওরা একদিন রিলেটিভের বাসায় বাবা মা ছাড়া থাকার সুযোগ পেয়েছে, ওই বাসায় আবার বাচ্চা আছে। তো ওরা বেশ খুশি হয় যে ঠিক আছে আজকে মজা করা যাবে রাতে এরকম। তো বাচ্চারা বাসার মধ্যে চলে যায় এবং হিমু এবং হানসা গেট থেকে ফিরে আসে। যেহেতু বাসা মানে রিলেটিভের বাসা খুব বেশি দূরে ছিল না, হিমু এবং হানসা দুজন হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দেয় এবং হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দেওয়ার পথে মানে যে রাস্তা দিয়ে ওরা আসে, যেহেতু গ্রামের রাস্তা, তো দেখা যায় যে রাস্তার দুই পাশেই মানে ফসলের জমি, বিভিন্ন রকম ফসল যারা ওখানে চাষাবাদ করে সবাই লাগায়। মানে একেবারে গ্রামের রাস্তা যেরকম হয়, রাস্তার দুই ধারে খুব সুন্দর সিনারি, এরকম গাছপালা। তো দেখা যায় যে হিমু এবং হানসা রাস্তার মাঝখান দিয়ে ওরকম গাছপালা দেখতে দেখতে, ফসলের জমি দেখতে দেখতে দুজন গল্প করতে করতে বাসার দিকে আসতে থাকে। তো আস্তে আস্তে যখন আর কি ওদের বাসার এরিয়ায় চলে আসে অলমোস্ট, তার আগে থেকে দেখা যায় যে মানে ম্যাক্সিমাম লোকজনই ওদেরকে চেনে, সবাই অলমোস্ট পরিচিত। তো আশেপাশের মানুষজন যেটা খেয়াল করে যে আজকে হিমু এবং হানসা দুজনেরই খুবই মন ভালো বা মনে খুবই ফুর্তি এই টাইপ লাগছে। দুজন রাস্তা দিয়ে যে হাঁটছে, দুজন হাত ধরে হাঁটছে, দুজন দুজনের দিকে বারবার তাকাচ্ছে, স্মাইল করছে। মানে নিউ কাপল হলে যেরকম হয় বা মানুষ প্রেম করার সময় যেরকম হয় যে আকাশ বাতাস দেখতে দেখতে হাত ধরে চোখাচোখি করে হাঁটতে থাকে, এরকম একটা সিচুয়েশন চলছে ওদের মধ্যে। তো অনেকেই দেখে ভাবে যে এদের আবার আজকে কি হলো, আবার অনেকেই মনে করে যে হয়তো খুব বেশি রোমান্টিক ফিল করছে দুজন আজকে পরিবেশ দেখে বা যে কারণেই হোক, যে জন্য হয়তো এইভাবে আর কি রাস্তা দিয়ে হাঁটছে। তো হিমু আর হানসার কিন্তু কোনো দিকে কোনো নজর থাকে না, ওরা জাস্ট মানে ওদেরকে দেখে মনে হয় যে ওরা এমন কোনো খুশি বা সুখের পর্যায়ে আছে যে ওদের পৃথিবীর কোনো কিছু আর চোখে পড়ছে না। জাস্ট দুজন দুজনের দিকে তাকায় স্মাইল করছে আর আশেপাশের প্রকৃতি দেখছে, আকাশ দেখছে, আকাশের দিকে তাকায় স্মাইল করছে। তারপর যখন মোটামুটি বাসার এরিয়াতে চলে আসে তখন ওদের যে নিজেদের যে জমি, জমির দিকে তাকায় খুব মানে শান্তির স্মাইল দিচ্ছে এবং আকাশের দিকে তাকায় হাসছে। ইভেন ওই জমির সামনে দাঁড়ায় দুজন সামনাসামনি দাঁড়ায়, দুজন দুজনের হাত ধরে দাঁড়ায়, দুজন দুজনের চোখাচোখি করে হাসছে, মানে স্মাইল করছে এবং এনজয় করছে মোমেন্ট। তো এরকম করতে করতে আর কি অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় ওদের হেঁটে হেঁটে বাসায় আসতে আসতে। তো দেখা যায় যে এরকম রাস্তায় আসতে আসতে সন্ধ্যার সময় যেটা হয় যে যারা আর কি গরু ছাগল যারা পালে গ্রামে, তারা সন্ধ্যার দিকে যেরকম সব গরু ছাগলকে একসাথে করে বাসায় নিয়ে আসে বা যেখানে রাখে ওদিকে নিয়ে যায়, এরকম এক পাল গরু নিয়ে একজন লোক এরকম আসতে থাকে রাস্তা দিয়ে। তো ছোট রাস্তা, গ্রামের রাস্তা, তো যেটা হয় যে গরুগুলো একেবারে হিমু আর হানসার গায়ের কাছ দিয়ে যায় এরকম। তো নর্মালি যেটা হয় যে হিমু হানসা দুজনেই তো কৃষিকাজের সাথে জড়িতই এবং দেখা যায় যে মাঠে ময়লা মাটির মধ্যেই ওদের দিন কাটে। এরকম না যে ওরা গরু ছাগল পছন্দ করে না বা ময়লা মাটি পছন্দ করে না, তা না। কিন্তু ওই দিন যেটা উইয়ার্ড হয় যে গরুগুলোকে আসতে দেখে ওরা দুজন এমন ভাবে রাস্তার সাইডে চেপে যায় যেন মানে
গরুগুলোর গা থেকে বা যে গরু নিয়ে যাচ্ছিল তাদের গা থেকে কোনো ময়লা হোক, ইভেন কোনো ছায়াও যাতে ওদের গায়ে না পড়ে, মানে এরকম সতর্কভাবে হুট করে সরে যায়। এবং যখন ফাইনালি গরুগুলো পাস করে যায়, ওদের গায়ে কোনো ময়লা মাটি লাগে নাই, তখন ওরা খুব শান্তি পায় এবং স্মাইল করতে থাকে। আবার এরকম মানে এগুলো যারা আশেপাশে আর কি ছিল তারা দেখে একটু অবাক হয় যে এরকম তো না যে ওদের ওসিডি আছে, ওরা ময়লা পছন্দ করে না বা এরকম কিছু, তো এরকম উইয়ার্ড আচরণ করার কি কারণ? তারপরেও কেউ আসলে তেমন গা করে না বিষয়টা, কি বা করবে, জিজ্ঞেস করতে পারে না যে তোমাদের আজকে কি হয়েছে, এরকম এত রোমান্টিসিজম দেখা যাচ্ছে বা এরকম করছো। তো যখন ওরা বাসার সামনে চলে আসে ফাইনালি, বাসার সামনে, বাসাটা এরকম যে এরকম মাঝখান দিয়ে একটা রোড, রোডের এই পাশে হচ্ছে ওদের বাসার দরজা, আর মাঝখানে রোড, রোডের ওই পাশ থেকে ওদের হচ্ছে জমি শুরু হয়ে যায়, মানে যেখানে ওরা কাজ করে ওদের নিজেদের জমি। তো ওরা বাসার সামনে এসে দাঁড়ায়, বাসার সামনে এসে যখন দাঁড়ায় তখন মানে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, গ্রামে যেরকম হয় যে গ্রাম বা পাড়া মহল্লাতে যেরকম হয় যে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে মানুষ সাধারণত একটু বসার জন্য বা গল্প করার জন্য বাসার বাইরে রাস্তার সাইডে সবাই এসে হয়তো জড়ো হয়ে গল্প করে বা বসে বসে থাকে। তো ওরকমই ছিল ওই দিনও ওখানে। তো হিমু হানসা যখন বাসার সামনে পৌঁছানোর পরে ওই সময় ওরকম ওদের পাশের বাসা বা ওই রাস্তায় ওরকম মানুষজন বসেছিল, গল্প করছিল ওদের সামনেই। মানে কারোকে দেখেই আর ওরা কিছু মানে হেমু আর হান্সা কিছুই মনে করে না, ইভেন নজরই যায় না, মনে হয় যে আশেপাশে কেউ নাই, এরকম আচরণ করতে থাকে। এবং সবার সামনে ওরা বাসার সামনে মানে মাঝে রাস্তায় দাঁড়ায়, দুজন দুজনের হাত ধরে দুজন দুজনের দিকে তাকায় স্মাইল করে, একবার জমির দিকে তাকায় স্মাইল করে, একবার বাড়ির দিকে তাকায় স্মাইল করে, একবার আকাশের দিকে তাকায় স্মাইল করে। মানে মনে হয় যে মানে সিনেমাতে যেরকম দেখায় না যে নায়ক নায়িকা অনেকদিন ধরে প্রেম করছে, স্ট্রাগল করছে, তারপর ফাইনালি যখন হয়তো ওরা পালায় বা বিয়ে হয়, তখন যেরকম ওদের চারপাশে একেবারে ফুরফুরা হয়ে যায়, মানে কোনো কিছুই আর চোখে বাঁধে না, শুধু ওরা দুজন দুজনাই স্মাইল করতে থাকে, খুশি হতে থাকে। এবং ওদের এটা দেখে যারা আর কি এরকম রাস্তায় বা বাসার পাশে বসে ছিল, ওরা খুব উইয়ার্ড ফিল করে যে এই দুইটার আজকে হয়েছে কি, মানে আগে তো কোনোদিন এরকম দেখা যায়নি যে ওদের মধ্যে এত কি বলবো রোমান্টিসিজম হোক বা যাই হোক না কেন, যে মানে দুনিয়ার কোনো কিছু আর চোখে পড়ছে না, দুজন দুজনের থেকে চোখ সরাতে পারছে না, দুজন আকাশ বাতাস থেকে চোখ সরাতে পারছে না। একটু অবাকই হয় মানুষজন, কিন্তু কেউ কিছু বলে না বা জিজ্ঞেস করতে আসে না। তারপরে এরকম রোমান্টিসিজমের এক পর্যায়ে যে হেমু এবং হানসা দুজনেই ওদের বাসার দরজার দিকে যায়, এবং দরজা যে তালা দেওয়া ছিল, যেহেতু ওরা রিলেটিভের বাসায় গিয়েছিল, দরজার তালাটা খুলে কিন্তু দরজার যেটা সিটকিনি থাকে মানে যেটার সাথে তালা দেয়, ওইটা খুলে না, ওইটা জাস্ট উঠায় তালাটা আবার নিচের ওই লুপটার মধ্যে বন্ধ করে রাখে। মানে দরজা খোলা যাবে, তালাটাও আর কি নিচের লুপটার মধ্যে বন্ধ করা দিয়ে ওরা হচ্ছে ঘরের মধ্যে আর ঢুকে না, ওরা সোজা চলে যায় হচ্ছে ওদের যে সামনেই যে জমি, ওই জমির মধ্যে আর কি, মানে ফসলের ক্ষেতের মধ্যে। তখন অলমোস্ট আর কি অন্ধকার হয়ে আসছে, হয়তো মানে এক সাইডে সূর্যের আভা কিছুটা দেখা যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। সবাই দেখে যে ওরা জমির দিকে চলে যাচ্ছে, বাট কেউ কিছু মনে করে না বা জিজ্ঞেস করে না, কারণ হইতেই পারে যে ওদের ওদিকে কোনো দরকার আছে, কোনো জিনিসপত্র রেখে আসছে, নিজেদের হয়তো আনতে যাচ্ছে বা এনিথিং, কেউ আর কি নজর দেয় না, নেগলেক্ট করে বিষয়টা। তারপরে ওরা দুজন যেতে ওদের যে ফসলের জমি তার একদম যে শেষ প্রান্তে ওরা যে ওই যে একটা তাঁবু মতো যেটা বানাইছিল শেড, আবার ওইটার সামনে দাঁড়ায় আবার দুজনের হাত ধরে দুজন দুজনের দিকে তাকায় স্মাইল করে, আকাশ দেখে, যেদিকে সূর্য ডুবছে সেদিকে সূর্য দেখে, তারপরে যেদিকে অলমোস্ট অন্ধকার হয়ে আসছে হয়তো চাঁদ উঠছে, ওগুলো দেখে, ওদের ফসলের মাঠ দেখে। দেখে ওরা কিছুক্ষণ এরকম দেখার পরে এবং স্মাইল করার পরে মানে মনে হয় যে ওরা আজকে হয়তো জীবনে এরকম কিছু পাইছে যে ওদের লাইফে আর কোনো কষ্ট নাই, ওরা হয়তো জান্নাতে চলে গেছে সবকিছুর ঊর্ধ্বে, এরকম খুশি হইতে থাকে আর কি। এরকম খুশি মন নিয়ে কিছুক্ষণ পরে ওরা ওই যেই ছোট শেডের যে ঘরটা বানাইছে মানে ছিল ওখানে, ওদের ওই ঘরটার মধ্যে দুজন ঢুকে যায়। এমন না যে কেউ দেখে নাই, বাট কেউ কিছু মনে করার কিছু নাই, কারণ দুজন হাজব্যান্ড ওয়াইফ, প্লাস ওই শেডের ওই ছোট্ট ঘরটা ওদেরই, হতেই পারে ওদের কোনো কাজ আছে বা এনিথিং, সো কেউ কিছু মনে করে না। এবার ওখানেই ওদের রাতটা শেষ হয়, রাতটা শেষ হওয়ার পরে পরদিন তো বাচ্চাদের নিতে যাওয়ার কথা ছিল। তো বাচ্চারা ওয়েট করছিল যে সকালে বাবা মার আসার কথা নেয়ার জন্য। তো ওয়েট করতে করতে যখন দুপুর হয়ে যায় তখন বাচ্চারা চিন্তা করে যে ওরা নিজেরাই চলে যাবে, কারণ বাসা তো বেশি দূরে না, পায়ে হেঁটে যাওয়া যায় এবং সবকিছু তো পরিচিত চেনা জায়গা। সো ওরা ডিসাইড করে যে ওরা নিজেরাই চলে যাবে। তো বাচ্চারা হচ্ছে
দুজন হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। বাসায় এসে ওরা বাসার সামনে দেখে যে বাসার দরজার সিটকিনি দেওয়া, মানে তালা দেওয়া নাই, এমনি সিটকিনি দিয়ে লক করা। তো ওরা দরজার সিটকিনি খুলে ঘরের মধ্যে ঢুকে, ঢুকার পরে বাসার মধ্যে বাবা মাকে খোঁজাখুঁজি করে, ডাকাডাকি করতে থাকে, কিন্তু দেখে যে বাসায় বাবা মা নেই। তো ওরা ভাবে যে হয়তো বাইরে আছে, বাইরে মানে পাশের বাড়ি যাইতে পারে। পাশের বাড়িও দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ওদের রিলেটিভ, অথবা হচ্ছে মাঠে তো ওর বাবা মা সকালবেলা কাজ করতে যায়, ওখানে যাইতে পারে। তো বাচ্চারা নর্মালি খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে ওরা মাঠেও খুঁজে ফেলে, রিলেটিভদের আশেপাশে যারা পরিচিত ছিল, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার বাসায় খুঁজে ফেলে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর ওরা আর কি মাঠে আবার ভালো করে খুঁজতে যায়, খুঁজতে 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 পুরো মাঠ খোঁজার পরে ওরা ফাইনালি ওই যে মাঠের শেষে যেই শেডটা বানানো ছিল ওইখানে যায়। ওখানে শেডটার সামনে দাঁড়িয়ে ওরা চিন্তা করে যে হয়তো বাবা মা এখানে আছে, তো এবার ওখানে খুঁজবে। ওরা প্রথমেই দুজনেই শেডের মধ্যে ঢুকে না, কারণ ওরা জানে যে মানে এই শেডটা মেইনলি ছিল ওর বাবা মার তৈরি করা। এই শেডটা একটা, এর ভেতরে একটা ছোটখাটো মন্দির টাইপ ছিল যেটা বাবা মা বানাইছে। ওর ভেতরে শিবলিঙ্গ, তারপরে এরকম বিভিন্ন পূজার সরঞ্জাম ছিল। তো ওরা জানে যে ওখানে বাবা মা পূজা করে, এই জন্য ওরা প্রথমে ঢুকে না। এমনিতেই সেটা ওদের খুব পরিচিত, কারণ ওর বাবা মা প্রথম থেকেই খুব ধর্মপ্রাণ ছিল। প্রতিদিনই পূজা বা যেসব রিচুয়াল থাকে হিন্দু ধর্মের সেগুলা করতো, এবং বাচ্চাদেরও দেখা যেত যে বাচ্চারা তো এমন না যে নিজে থেকেই এগুলা খুব মানে প্র্যাকটিস করতে চায় বা করে, কারণ বাচ্চারা তো বুঝে না। বাট বাবা মা অলওয়েজ চেষ্টা করতো প্রতিদিনই একবার করে বাচ্চাদেরকে ওই শেডের মধ্যে ছোট্ট মন্দিরটাতে নিয়ে যে যেসব রিচুয়ালস আছে বা প্রতিদিনের যেই যতটুকু কাজ করতে হয় সেটুকু করানোর চেষ্টা করতো। তো বাচ্চারা জানে যে এর মধ্যে আর কি এসবই মানে মন্দির আছে, বাবা মা পূজা করে। তো ওরা যেটা করে যে ওই শেডটার মধ্যে না ঢুকে ভাবে যে হয়তো ভেতরে পূজা চলছে, তো ডিস্টার্ব করবো না বাবা মাকে। তো ওরা বাইরে শেডের বাইরের থেকে ডাকতে থাকে। অনেকক্ষণ ডাকাডাকির পর ওরা ওরা যেটা বুঝতে পারে যে ভেতর থেকে কেউ কোনো সাড়া শব্দ করছে না, মানে উত্তর তো নিচ্ছে না, কোনো সাউন্ডও আসছে না ভেতর থেকে। তো তখন ওরা ভাবে যে হয়তো বাবা মা ভেতরে নাই, থাকলে তো অবশ্যই সাউন্ড করতো বা কিছু তো বলতো। তো তারপরে ওরা ভাবে যে ওখান থেকে সব চলে যাবে, অন্য কোথাও খুঁজবে। তারপরে আবার ভাবে যে হয়তো বাবা মা এরকম কোনো পূজা করছে যেখানে ওরা এখন কথা বলতে পারছে না বা ইম্পর্টেন্ট কিছু করছে। সো ওরা চায় যে ঠিক আছে এবার ভেতরে যেয়ে দেখি। তো ওরা যখন ওই সেটা মানে স্পেসিফিক কোনো দরজা টাইপ দরজা ছিল এরকম না, আমি ছবি দিয়ে দিব সেটার। ওইটা এমন কোনো হচ্ছে ঘর না যেটার দরজা আছে জানলা আছে। তো পর্দা টাইপের, ওইটা সরায়ে বাচ্চা দুটো সেটার মধ্যে ঢুকে। ঢোকার পর ওরা যেটা দেখে যে ওরা আগে যতবার ঢুকেছে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ থাকে এরকম। কারণ হচ্ছে যেহেতু ছোটখাটো একটা মন্দির, অলওয়েজ বাবা মা ওটাকে মানে চকচকা ঝকঝকা করে রাখে, মানে গোছানো অবস্থায় থাকে ওর মধ্যে যা আছে। কিন্তু আজকে যেটা হয়েছে, ওরা যেটা দেখে যে খুব এলোমেলো, নোংরা ময়লা এরকম লাগছে। প্লাস মানে ঘরটার মধ্যে যতটুকু ফ্লোর, মানে ফ্লোর বলতে মাটি, মাটির যতটুকু ফ্লোর, পুরো ফ্লোরের মধ্যে ব্রাউন কালারের কোনো একটা লিকুইড টাইপ ময়লা পড়া রয়েছে, যেটা মাটির মধ্যে শুকায় গেছে। এবং পুরো একদম ফ্লোর দিয়ে, প্লাস মানে যে জিনিসটা দিয়ে ঘর বানানো ছিল, মানে ওই যে বিভিন্ন ফসলের বীজ কেনার যে বস্তা টস্তা থাকে, এই জিনিসগুলো দিয়ে যে ঘর বানানো ছিল, সব দেওয়ালে হচ্ছে ওরকম ব্রাউন কালারের কোনো একটা লিকুইডের ময়লা পড়ে আছে, লেগে আছে আর কি, মানে ফুল ছেটানো ঘরে। আর হচ্ছে ওরা যেটা দেখে যে শিবলিঙ্গের সামনে যেই ওই যে হয় না যে, আমি ঠিক খুব বেশি জানি না, আমি ভুল বলতে পারি যেহেতু মানে আমি প্রপারলি এগুলো জানি না এই টার্মস গুলো। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে ওই যে আগুনের কুণ্ডলি টাইপের যেগুলো থাকে না যেখানে যজ্ঞ করে, মানে ঘরটার মাঝ বরাবরই ওটা ছিল। ওই জায়গাটাতে ভেতরে এখনো ধোয়া হচ্ছে, মানে আগুন হয়তো ভেতরে এখনো দাউ দাউ করে জ্বলছে না, বাট এখনো কিছু একটা পুড়ছে, এখনো ধোঁয়া উঠতেছে, এরকম একটা অবস্থায় আছে ওই যেখানে যজ্ঞ হয় ওই জায়গাটা। এবং যেটা দেখতে পায় যে ঘরটার মধ্যে যেহেতু জানলা দরজা কিছু নাই, একটা গন্ধ আটকায় আছে, খুব বিচ্ছিরি একটা গন্ধ। তো ওরা তারপর যেটা করে যে ওই যজ্ঞের যে কুণ্ডলী ওইটার সাইড দিয়ে যে ওরা আরেকটু ভেতরে যে লাস্ট কর্নারের দিকে যখন যাওয়ার চেষ্টা করে, তখন ওরা যেটা দেখে, মানে এরকম সিন তো ওরা বাচ্চা আগে কখনো দেখে নাই, ওরা প্রাথমিক পর্যায়ে বুঝতে পারে না। ওরা দেখে যে ওইখানে দুইটা বডি আছে, একজন ছেলে এবং একজন মেয়ের, কিন্তু মানে দুটো বডির একটার সাথেও মাথা নাই কোনো। তো ওরা প্রথমে বুঝতে পারে না, ভয় পায় অবশ্যই, কিন্তু প্রথমে বুঝতে পারে না যে কি চলতেছে এখানে, হিউম্যান বডি অর সামথিং নাকি অন্য কিছু।
তো ওরা খুব ভয় পায় এবং ভয় পেয়ে চিল্লাতে চিল্লাতে ওই শেডটা থেকে বাইরে চলে আসে এবং চিল্লাতে থাকে। তো ওদের চিল্লানোর সঙ্গে তখন আশেপাশের যত লোকজন মাঠে কাজ করছিল বা মানে ওদের বাসার আশেপাশে যত লোকজন ছিল, রাস্তায় যত লোকজন ছিল, সবাই দৌড় দিয়ে চলে আসে ওই শেডটার সামনে, মানে ঘরটার সামনে। এবং তখন সবাই জিজ্ঞেস করে যখন যে কি হয়েছে, তখন ওরা তো বলতে পারে না যে কি হয়েছে, বাট ওরা বোঝায় যে এরকম ঘরের মধ্যে এরকম কিছু একটা আছে। তখন যখন সবাই ঘরে ঢোকার পরে যেটা দেখে সেটা আসলে বড় মানুষের হজম করা সম্ভব না। বাচ্চারা তো দেখে ফেলছে, বাচ্চাদের কি অবস্থা বুঝতেই পারছেন আপনারা। ঢোকার পরে দেখে যে এরকম সত্যি সত্যি এরকম যে আগুনের যে যজ্ঞ করার যে কুণ্ডলীটা, ওর মধ্যে এখনো কিছু একটা জ্বলতেছে, যেটা থেকে ধোঁয়া উঠছে এবং খুবই বিচ্ছিরি বাজে গন্ধ। মানে মানুষ পোড়াইলে বা কোনো লিভিং এলিমেন্ট যদি পোড়ানো হয় বড়সড়, তাহলে যেরকম গন্ধ হবে এরকম বিচ্ছিরি চামড়া পোড়া গন্ধ। আর হচ্ছে তারপর ওই কুণ্ডলীটার ওই পাশে যখন ওরা দেখতে যায়, তখন দেখে যে হ্যাঁ, ওখানে দুটো বডি আছে যাদের একটারও মাথা নেই। প্রথম দিকে তো কেউ বুঝতে পারে না যে এগুলা কার বডি বা কি, বাট যখন ভালো করে খেয়াল করে তখন জামা কাপড় দেখে আসলে বাচ্চারাই আইডেন্টিফাই করতে পারে যে এটা ও বাবা আমার জামা। সো সবাই বুঝেই নেয় যে এটা আসলে হিমু এবং হানসার বডি। তারপর তো পুলিশ কল করে সবাই। পুলিশ যখন আসে, পুলিশ এসে মানে যখন ওই রুমটার মধ্যে ঢুকে, পুলিশের নাকে খুব বিচ্ছিরি গন্ধ আসে। এবং অবশ্যই তখন পুলিশ বাচ্চাদেরকে এবং বাকি সবাইকে বের করে দিয়ে জায়গাটার আর কি ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশন শুরু করার পরে ওরা প্রথমে যেটা বুঝতে পারে যে এই যে ফ্লোরে প্লাস হচ্ছে চারপাশের দেওয়ালে যেই ব্রাউন কালারের লিকুইড ছেটানো ছিল, সেটা আসলে ব্লাড স্টেইন। এবং যে ব্লাড স্টেইন সারা রাতে আর কি শুকানোর পরে এরকম ব্রাউন কালার হয়ে গেছে, এটা আসলে ব্লাড। এবং ধারণা করা যে অবশ্যই এটা হিমু এবং হানসার ব্লাড, যেহেতু ওরা জানতে পেরেছে যে এখানে ওদের বডি আছে। তারপর পুলিশ যেটা বুঝতে পারে যে এই যে যজ্ঞের যে কুণ্ডলীটা ছিল, যেখানে এখনো কিছু একটা জ্বলছিল এবং যেটা থেকে ধোঁয়া উঠছিল, গন্ধ বেরোচ্ছিল, এই দুটো হচ্ছে অবশ্যই মানুষের কোনো একটা অঙ্গ। বাট কি এটা ওরা ঠিক তখনও বুঝতে পারে না, কারণ তখনও ওইটা আর কি ছাইয়ের মধ্যে দিয়ে ভরা ছিল। এবং হয় না যে অনেক ছাই বা কয়লার মধ্যে একটু একটু করে আগুন জ্বলে এবং ধোঁয়া উঠতে থাকে, ওরকম অবস্থায় ছিল। তারপর পুলিশ যজ্ঞের ওই পাশে আগানোর পরে দেখে যে এরকম সত্যি সত্যি দুটো বডি আছে। দুটো বডির একটা সাথেও মাথা নাই। ওরা মানে সবচেয়ে যে বিষয়টা দেখে আশ্চর্য হয় সেটা হচ্ছে যে ওই ঘরটার মধ্যে এরকম একটা মেশিন টাইপ বানানো ছিল, যেটা কিনা কোনো মেশিন বানানোর মিস্ত্রি বা এরকম কাউকে ডেকে বানানো না, কারো নিজে হাতে বানানো। কারণ বোঝাই যাচ্ছে যে অদক্ষ অবস্থায় বানানো হয়েছে, খুব প্রপারলি বানানো না বিষয়টা। এবং বিষয়টা এরকম ছিল যে মানে টোটাল সিনারিওটা আমি বলি। ফার্স্টে যখন ওই শেড বা টেন্টের দরজা তো না, পর্দা টাইপের ভেতরে ঢোকা হয়। ঘরটা আসলে মানে দুইটা সেকশন বলা যেতে পারে। সেকশন কারণ হচ্ছে মোটামুটি মাঝামাঝির আগেই হচ্ছে ওই যজ্ঞের কুণ্ডলীটার পরে হচ্ছে একটা মানে ঘরের দরজা আমাদের যেরকম হয় না, চার কোণা একটা ফ্রেম, ওরকম একটা ফ্রেম। ঠিক আছে, মানে নর্মালি এপাশ থেকে দেখলে মনে হবে যে ফ্রেমটা হয়তো দরজা বানানোর জন্য বানানো, কিন্তু যেটা উইয়ার্ড সেটা হচ্ছে যে ঘরের মাঝখানে কেন দরজা হবে। এবার এই ফ্রেমটার শুধু চার কোণা একটা ফ্রেমই আছে, মানে দরজা যেরকম লেন্থের হয় সেরকম লেন্থের একটা চার কোণা ফ্রেমই আছে, কিন্তু কোনো দরজা নাই ওর সাথে। এবং এই যে দরজার মতো এই ফ্রেমটা, এটা হচ্ছে ঠিক মাঝামাঝি বরাবর। এবং ওর পরে হচ্ছে ঘরের মানে বাকি অর্ধেক অংশ, এরকম একটা অবস্থা। মানে ওই দরজার মতো ফ্রেমটা হচ্ছে ঘরের ঠিক মিডল পর্যায়ে। মানে ওই জিনিসটা ঘরটাকে দুইটা সেকশন বানাইছে, এরকম একটা অবস্থা। আর এই পাশের সেকশনে হচ্ছে ওই দরজার মতো ফ্রেমটার এই পাশে হচ্ছে ওই যজ্ঞের কুণ্ডলী, আর ওই পাশে ছিল হচ্ছে হিমু হানসার বডি। তো এখানে বিষয়টা যেটা হয়েছে যে পুলিশ প্রথমে বুঝে উঠতে পারে না যে মানে ঘরের মধ্যে মন্দির, ঠিক আছে এটা তো মানাই যায় এবং দেখে বোঝাই যাচ্ছে যে এখানে রেগুলার পূজা অর্চনা হয় এরকম, কিন্তু এই দরজার মতো ফ্রেমটা কিসের জন্য? এবং হেমু এবং হানসা দুজন যে মারা গেছে, এদেরকে মারলো কে? এবং ওদের যেহেতু মাথা নেই দুটো বডির সাথেই, তার মানে গলা কেটে মারা হয়েছে, মাথাগুলো গেল কোথায়? তো এবার আসি হচ্ছে আসলে কি হয়েছিল এবং আসলে এই ঘরের মধ্যে যে সিনারিও, এটা আসলে কি জিনিস। তো মেইনলি যেটা হয়েছিল যে হেমু এবং হানসা দুজনেই খুবই ধর্মভীরু এবং ধর্মপ্রাণ, আমরা বলতে পারি। দুজনেই হচ্ছে ওই মন্দিরটা বা ওই ঘরটার মধ্যে যে শিবলিঙ্গ ছিল,
দুজনেই হচ্ছে শিবের খুবই ভক্ত এবং মানে মন প্রাণ দিয়ে রোজ শিবের পূজা করে। যত রকমের মানে এই টার্মস গুলো যেহেতু আমি জানি না, আমি নর্মালি বলি যে যতভাবে শ্রদ্ধা বা সম্মান দেখানো যায়, যে রিচুয়াল গুলো পালন করতে হয় প্রতিদিনই পালন করে এবং হচ্ছে বাচ্চাদেরও আর কি শেখানোর চেষ্টা করে, রোজ রোজ এগুলা বাচ্চাদেরকে প্র্যাকটিস করায় এরকম। প্লাস আরো একটা বিষয় যেটা মানে সবাই জানে যে হেমু এবং হান্সা দুজনে কৃষিকাজ করে, বাট ওদের মধ্যে এরকম নাই যে আমাদের তো অনেক টাকা পয়সা নাই, লাইফে অনেক কষ্ট, বা হচ্ছে আমরা যেভাবে লাইফ লিড করছি এটা মানে ভালো না, বা আরো উন্নত হলে ভালো, এরকম কিছু না। ওরা জাস্ট কৃষিকাজ করা, বাচ্চাদের পড়াশোনা করা, খাওয়া পড়া, পূজা অর্চনা এগুলো নিয়ে ওদের দিন খুব ভালো মতো যাচ্ছিল। তো এবার আসি হচ্ছে ওই দিনের কথায়, যে যেদিন হচ্ছে হেমু এবং হান্সা খুব প্রথমে যেটা বলছিলাম যে ওদের মধ্যে খুব রোমান্টিসিজম দেখা যাচ্ছে, বা ওরা যেদিন হচ্ছে বাচ্চাদেরকে রিলেটিভদের বাসায় রেখে আসলো সেদিন আসলে কি হয়েছিল, কারণ তার পরের দিনই তো ওদের বডি পাওয়া গেল। তো ওই দিন যেটা হয়েছিল, হেমু এবং হান্সা বাচ্চাদেরকে রিলেটিভের বাসা থেকে বাসায় দিয়ে যখন ফিরে এসে যখন ওরা ফাইনালি ওই টেন্টের মধ্যে ঢুকে ওরা দুজন হচ্ছে, ওই যে বলছিলাম যে ওরা ভালো জামা কাপড় পরে গিয়েছিল রিলেটিভের বাসায়, এবং যখন ফিরছিল তখন যখন গরু নিয়ে যাচ্ছিল একজন, তো গরুগুলোর ময়লা যেন ওদের গায়ে না লাগে এরকম চেষ্টা করছিল। তো ওদের আসলে ওই দিন একটা স্পেশাল পূজা করার ইচ্ছা ছিল, এবং সারা রাত ধরে ওদের ওই পূজাটা করার ইচ্ছা ছিল, যে কারণে ওরা বাচ্চাদেরকে রিলেটিভের বাসায় রেখে আসছিল। প্লাস চাচ্ছিল ওই গরু জন্য হোক বা রাস্তার জন্য মানে লোকজনের জন্য হোক ওদের গায়ে ময়লা না লাগুক, কারণ ময়লা লাগলে ওদেরকে আবার হয়তো পূজা করার আগে গোসল করতে হবে, ভালো জামা কাপড় পরতে হবে, যে কারণে ওরা আর কি এরকম করছিল। তো যাই হোক, ওরা হচ্ছে ফাইনালি যখন টেন্টের মধ্যে ঢোকার পরে ওরা একটা স্পেশাল পূজা শুরু করে। প্রথমে ওরা যেটা করে যে হেমু যে ও আর কি ওই যজ্ঞের আগুনটা জ্বালায় এবং ওখানে যেভাবে যেই ওয়েতে পূজা করতে হয়, যজ্ঞ করতে হয়, ওটা করতে শুরু করে। আর এরপরে হান্সা যেটা করে, ও হচ্ছে আশপাশ থেকে পূজার জন্য বিভিন্ন রকম ফুল নিয়ে এসে সেটাকে শিবলিঙ্গের ওখানে দেয়, প্লাস মানে ফুল দিয়ে আরো যেভাবে পূজা করা যায় আমি মানে সঠিক জানি না, ওগুলা করতে থাকে। করতে করতে একটা সময় হচ্ছে ওরা মানে যে স্পেশাল পূজাটার জন্য বাচ্চাদেরকে রেখে আসছিল, বা যে জন্য ওদের এত আয়োজন, সেই সময়টা ওদের চলে আসে। এবং সেই সময়টা যখন চলে আসে তখন হেমু এবং হান্সা দুজনেই ওই যজ্ঞের সামনে থেকে উঠার পরে দুজন ওই যে যেটা বলছিলাম যে দরজার মতো পাটাতন, মানে দরজার মতো একটা ফ্রেম, ওই ফ্রেমটার এই পাশে তো যজ্ঞের কুণ্ডলীটা ছিল যেটা বলছিলাম আগে, আর দরজার ওই পাশে মানে ফ্রেমটার ওই পাশে হচ্ছে রুমের বাকি অর্ধেক। তোরা এই পাশের যজ্ঞের সামনে থেকে উঠে ঘুরে দরজার মতো পাটাতনের ওই পাশে যায়। ওই পাশে যাওয়ার পরে হেমু যেটা করে, ওই যে দরজার মতো যে ফ্রেমটার সাথে একটা মোটা দড়ি লাগানো ছিল। তো হেমু ওই দড়িটা টান দেয়, টানতে থাকে আর কি, বেশ বড় একটা দড়ি। টানতে থাকার পর যেটা হয়, সাপোজ দরজার ফ্রেমের নিচ থেকে, নিচে তো একটা পাটাতন থাকে দরজার আমরা জানি, মানে কাঠের ফ্রেম, কাঠের হইতে পারে বা অন্য কিছুরও হইতে পারে। ওই ফ্রেমের উপর থেকে দড়ি টানার কারণে আরেকটা পাটাতন উপর দিকে উঠে যায় দড়ি টানার সাথে সাথে। মানে আমি বুঝাতে পারছি না হয়তো বিষয়টা, আমি ছবি দিলে আপনারা বুঝতে পারবেন যে দুইটা পাটাতন আলাদা কেন। মানে উপরে একটা ফ্রেম আছে আর নিচের দিকে একটা ফ্রেম আছে, ঠিক আছে? তো এই উপরের ফ্রেমটা যখন দড়ি আর কি না টানা অবস্থায় থাকে তখন উপরের ফ্রেমটা নিচের সাথে থাকে, আর দড়ি টানার পরে ফ্রেমটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে, ঠিক আছে? তো হেমু যেটা করে দড়িটা টানতে থাকে এবং উপরের ফ্রেমটা আস্তে আস্তে উপরে ওঠে। উপরে ওঠার পরে হেমু দড়িটা হাত দিয়ে ধরে রাখা অবস্থায় ওরা দুজন যে ভয়ঙ্কর কাজটা করে সেটা হচ্ছে যে দুজন আর কি এরকম বুকে ভর দিয়ে উপর হয়ে সই হচ্ছে ওই দরজার যে নিচের পাটাতন ওইটার উপরে, মানে এমন ভাবে সই যে গলার এইটুকু থাকে হচ্ছে দরজার ওই নিচের পার্টটার সাথে, ঠিক আছে, দুজনেরই। এবং যখন ওরা এভাবে আর কি, সাপোজ এটা যদি নিচের পাটাতন হয়, এভাবে শোয়ার ফলে গলাটা পুরাই নিচের পার্টের সাথে থাকলো। আর ওরা যখন এভাবে শোয় তখন মানে ওদের মাথাটা মানে দরজার এপাশে তো ওই যে কুণ্ডলিটা ছিল আগুনের, ওদের মাথাটা ডিরেক্টলি যায় পরে হচ্ছে ওই আগুনের কুণ্ডলীটার সামনে, ঠিক আছে? এবার ওখানে দুজনই শোয়ার পরে হিমু এবং হান্সা দুজনেই দুজনের দিকে তাকায়, তাকানোর পরে দুজনে আবার স্মাইল করে, দুজনের দিকে তাকায়, স্মাইল করার পরে ওরা দুজন আবার সামনে তাকায়, সামনে তাকানোর পরে হিমু যেটা করে, ওর হাতে যে দড়িটা টানা ছিল ওই দুজনে স্মাইল করতে থাকে এবং ওই অবস্থায় হিমু হচ্ছে দড়িটা ছেড়ে দেয়।
এবং ছেড়ে দেওয়ার ফলে যেটা হয় যে উপরের পাটা তো দড়ি টানার কারণে উপরে ছিল, ছেড়ে দেওয়ার ফলে এটা ঠাস করে নিচে এসে পড়ে এবং নিচে এসে পড়ার কারণে হচ্ছে দুজনের মাথা বডি থেকে আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে সরাসরি যে যজ্ঞের যে আগুনের কুণ্ডলী ওটার মধ্যে পড়ে এবং বডিটা তো পিছন দিকে থেকে যায়, দরজার মতো পাটাতনের পিছন দিকে। এবং এই যে এতক্ষণ ধরে যে আমরা বলছিলাম যে ওই যে যজ্ঞের আগুনের মধ্যে কিছু একটা জ্বলছিল এবং গন্ধ বেরোচ্ছিল, এটা আসলে হিমু এবং হানসার মাথা ছিল এবং ওটা সারা রাতে জ্বলে দুপুর পর্যন্ত আস্তে আস্তে এমন অবস্থায় পৌঁছে গেছে যে ছাই হয়ে গেছে অলমোস্ট এরকম অবস্থায়। এজন্য প্রথমে কেউই বুঝতে পারে না যে এর মধ্যে যে মানুষের মাথা জ্বলছিল বা এরকম কিছু। এবং তারপরে তো সারা রাত পার হয়ে যায়, দুপুরে বাচ্চারা এসে এই অবস্থা দেখে যখন চিল্লাচিল্লি করে তখন তো মানুষজন জড়ো হয় এবং পুলিশ কল করা হয়। এবার পুলিশ যখন এটা বুঝতে পারে যে হিমু এবং হানসার মাথা বডি থেকে এভাবে আলাদা হয়েছে এবং এভাবে আলাদা হওয়ার পরে ওরা মেনলি মারা গেছে, তখন পুলিশ প্রথমে আইডিয়া করতে থাকে যে হয়তো এখানে তৃতীয় কেউ ছিল যে আর কি কাজটা করছে, ওদেরকে এভাবে মেরে ফেলছে অর সামথিং। বাট ওখানে খোঁজাখুঁজি করার পরে পুলিশ একটা নোট পায় যেটা হেমুর হাতের লেখা, মানে বাবার হাতের লেখা, যেখানে যে নোটটাতে একটা হয় না সুইসাইড নোট, যেটাকে আমরা বলি যে মানুষ মারা যাওয়ার আগে এরকম লিখে যায়, সেরকম একটা নোট ছিল যেখানে লেখা ছিল যে আমরা যে মারা যাচ্ছি বা আমাদের যে এভাবে মৃত্যু হয়েছে সেটাতে আর কারোর কোনো হাত নাই, আমরা স্বেচ্ছায় এটা করেছি এবং আমরা চলে যাওয়ার পরে আমাদের বাবা মা এবং আমাদের বাচ্চার দায়িত্ব যেন অন্যরা মানে ভালোভাবে পালন করে বা দেখে শুনে রাখে, এরকম একটা নোট। এবং সেই নোটের নিচে মানে ওই যে টিপসই করতে গেলে যেই ব্লু কালি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেয়, হেমো এবং হানসার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ওখানে ওভাবে। এবং হাতের লেখাটা দেখে যেটা মনে হচ্ছিল পুলিশের, যে লেখাটা যখন লেখা হয়েছে তখন হয়তো হেমু কিছুটা ভয় পাচ্ছিল বা এরপরে ওরা যেটা করতে চলেছে ওই সিচুয়েশনটা চিন্তা করে একটু হাত কাঁপছিল ওর, মানে লেখাটা এরকম লেখা ছিল, মানে প্রত্যেকটা ওয়ার্ড খুব কাঁপা কাঁপা করে লেখা এরকম। তো এখানে মেইনলি যেটা হয়েছিল এই কেসটাতে, মানে যখন আর কি সুইসাইড নোটটা পায় তখন তো পুলিশ বুঝতেই পারে যে এখানে আসলে আর আর কারোর কোনো হাত নাই, ওদেরকে কেউ বাধ্যই করে নাই বা কেউ মেরে ফেলছে এরকমও না, ওরা যা করছে স্বেচ্ছায় করছে, অনেক জেনে বুঝে করছে। কারণ এই যে প্ল্যানটা ওরা করছে এটা একদিনের প্ল্যান না, এটা অনেক দিনের প্ল্যান। কারণ ঘরের মধ্যে ওরা এইভাবে নিজেদেরকে মারার জন্য যেই ওয়েটা বানাইছে সেইটা বানাইতে ওদের অনেক দিন সময় লাগছে। এবং এটা হতেই পারে না যে কেউ হুট করে মনে হয়েছে দুঃখ কষ্ট রাগ যাই হোক না কেন আমি আজকে সুইসাইড করব এবং এভাবে করছে, এটা হইতে পারে না। মেনলি যেটা হয় যে হেমু এবং হানসা অতিরিক্ত ধর্মপ্রাণ ছিল, উইচ ইজ ভেরি গুড। বাট ওদের মধ্যে এক পর্যায়ে এরকম একটা মানে থট ঢুকে গিয়েছিল যে ওদের লাইফে সব ঠিকঠাকই চলছে, ভালোই চলছে, কিন্তু আর একটু ভালো আসলে হইতে পারে। কিভাবে হতে পারে সেটা হচ্ছে ওরা যদি এই যে ওরা যে শিবের পূজা করে, ওরা যদি শিবের উদ্দেশ্যে ওদের নিজেদের জীবন, যেটাকে বলে যে বলি দেওয়া বা ত্যাগ করা, এটা যদি ওরা করতে পারে তাহলে আসলে ওদের মানে জীবনে আরো অনেক ভালো কিছু হবে। আমি এই টার্মটা নিয়ে কনফিউজ যে ওরা যদি মরেই যায় তাহলে ওদের জীবনে আর ভালো কিছু কিভাবে হবে, আই ডোন্ট নো। মেবি এরকম হতে পারে যে ইন্ডিয়ার আরেকটা কাহিনী আছে যেখানে একটা ফ্যামিলি সবাই মিলে সুইসাইড করে পুনর্জন্ম নেওয়ার জন্য, মোস্ট প্রবাবলি আপনি শুনেছেন, না শুনে থাকলে আমাকে বলবেন, আমি কভার করতে পারি। ইভেন বাংলাদেশেও একটা কাহিনী আছে, আপনারা মেবি জানেন যে একটা জায়গায় এরকম একটা ফ্যামিলির মেবি 6 জন বা এরকম সদস্য একসাথে ওই যে ট্রেন লাইনের সামনে দাঁড়ায় সুইসাইড করে। এই কেসটাও ওরকমই ছিল যে ওরা হয়তো পুনর্জন্ম লাভ করবে এবং তারপর ওদের লাইফ অনেক বেটার হয়ে যাবে বা ওরা এরকম ডাইমেনশনে যায় জন্ম নিবে যেখান থেকে ওদের লাইফে আর কোনো সাফারিংস থাকবে না, মানে এরকম বিষয়। আই থিঙ্ক না, সবাই মনে করে যে হেমু এবং হানসার মধ্যে এরকম কোন একটা বিলিফ চলে আসছিল এবং তখন থেকে ওরা প্ল্যান করতে থাকে যে ওরা এটা করবে। এবং কিভাবে করবে ওরা যেটা করে যে আমি জানি না এই আইডিয়া ওরা কোথা থেকে পেয়েছে, এই যে একটা দরজার মতো ফ্রেমের মধ্যে এরকম একটা মেশিন বানানো। এটা সাধারণত আপনারা অনেকেই হয়তো জানেন যে অনেক আগে বিভিন্ন দেশের ক্রিমিনালদের যাদেরকে আর কি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদেরকে সাজা দেওয়ার জন্য এই জিনিসটা ইউজ করা হতো, মানে এরকম সিমিলার একটা জিনিস।
তো এই আইডিয়া হিমু হানসা কোথা থেকে পেয়েছে আমি জানি না, বাট ওরা মানে আমার মনে হয়েছে যে এর চেয়ে আরো অনেক ইজি ওয়ে ছিল। এইটা তো ওদের জন্য অনেক টাফ হওয়ার কথা, কারণ অনেক দিন ধরে জিনিসটা বিল্ড করতে হয়েছে, মানে অনেক প্যারা। এর চেয়ে আরো ইজি আইডিয়া ছিল হয়তো, যাই হোক। তো ওরা যেটা করে, যখন থেকে ফাইনালি ডিসাইড করে ফেলে যে ওরা এটা করবে, মানে ওরা নিজেদেরকেই উৎসর্গ করবে শিবের জন্য, তখন থেকে ওরা এই যে দরজার মতো যে কাঠের ফ্রেমটা, এটা বানানো শুরু করে প্রথমে। এটা বানানোর পরে ওরা যেটা করে যে ওরা বিভিন্ন জায়গা থেকে, সাপোজ পাশের বাড়ি থেকে ভাঙা লোহার কোনো জিনিস বা এরকম বিভিন্ন জায়গা থেকে লোহার পাত টাইপের জিনিস কালেক্ট করতে থাকে, এবং কালেক্ট করে সেগুলোকে পিটায়ে কেটে নতুন করে ফ্রেম করে সেগুলা দিয়ে ওরা মানে ভারী লোহার ব্লেড টাইপের জিনিস বানায়, যেটা ওরা ইউজ করবে নিজেদেরকে উৎসর্গ করার জন্য। তো এই বিষয়টা আমার মনে হয় ঠিক আছে, উৎসর্গ করতে চেয়েছে ঠিক আছে, কিন্তু এই যে যেহেতু একটা লেন্দি প্রসেস, ওরা এই জিনিসটা বানাইছে এত কষ্ট করে, এই যে যখন বানাইছে, সাপোজ এই যে লোহার ভারী ব্লেড টাইপের জিনিসগুলো যখন বানাইছে, তখন তো ওদের ভয় লাগার কথা। মানে আমি হইলে আমার ভয় লেগে আমার ইন্টেনশন চেঞ্জ হয়ে যেত যে থাক, মানে আমার দ্বারা সম্ভব না, কারণ মানে আমি নিজে হাতে একটা জিনিস বানাচ্ছি আমার নিজের আর কি মাথা আলাদা করার জন্য। মানে হয় যে ঠিক আছে এক্সাইটমেন্টে হোক বা মানে পরবর্তী জীবন ভালো করার জন্য হোক, আমি একটা প্রসেস শুরু করেছি, যে ওই সাপোজ ওই মেশিনটাই বানানো শুরু করেছি। এরপর আস্তে 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 যখন দিন যাবে, আমি বানাইতে থাকবো, বানাইতে থাকতে থাকতে যখন আমি ফাইনালি দেখবো যে এই জিনিসটা এইদিকে যাচ্ছে এবং এত ধারালো ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে, তখন তো অ্যাটলিস্ট ভয় লাগা উচিত যে না, পারবো না, দরকার নেই। বাট হিমু আর হানসার এই যে বিলিফ যে আমরা যদি উৎসর্গ করে নিজেদের তাহলে আমরা অন্য পর্যায়ে চলে যাব, এই বিলিফটা আসলে এমন পর্যায়ে উঠে গিয়েছিল যে ওদের আর কিছুই মাথায় আসছিল না। ওদের জাস্ট অনেক দিন ধরে জাস্ট কাজ ছিল যে এই ফ্রেমটা বানানো এবং কবে আমরা আর কি নিজেদেরকে উৎসর্গ করবো, এরকম। তো ওরা এরকম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোহার পাত বা লোহার জিনিসপত্র নিয়ে এসে, যেটা বলছিলাম যে এরকম ধারালো ব্লেডের মতো বানাই। একটা লোহার পাটাতন ওরা দরজার এই চারকোনা ফ্রেমের নিচের দিকে লাগাই, এবং যেটা শার্প পাটাতন, ধারালো এবং ভারী প্রচন্ড, সেটা ওরা উপর পার্টে লাগানোর জন্য ফিক্স করে, এবং ওইটা মোটা দড়ির সাহায্যে এমন ভাবে লাগাই, মানে লাগাই না ঠিক জয়েন্ট করে ফেলে উপর পার্টে তা না, মোটা দড়ির সাহায্যে এমন ভাবে ঝুলাই যে পাটাতনটা মেনলি নিচে থাকবে, দড়িটা যখন সাইড থেকে টানা হবে তখন উপরেরটা আস্তে আস্তে উপরে উঠবে, তারপর যখন দড়িটা ছেড়ে দেওয়া হবে ঠাস করে নিচে যেতে লাগবে, এরকম। এখন এই প্রসেসটা খুবই ভয়ঙ্কর, কারণ উপরের যে পাটাতন এটা এত পরিমাণ ভারী এবং শার্প যে ওইটা পড়ার সাথে সাথে আর কি গলা হোক বা যাই হোক না কেন, মানে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। প্লাস নিচের যেটা মানে পাটাতন, ওইটাও তো লোহার, তো ওইটার প্রচন্ড শক্ত। এমন না যে উপরের ধারালো পাটাতন পড়লে নিচেরটার মধ্যে এনিহাও কম প্রেসার দিবে বা এরকম কিছু, ওইটা নিচেরটাও লোহার। সো বুঝতেই পারছেন যে কি পরিমাণ প্রেসার প্লাস শার্পনেস আছে ওখানে, যেই কারণে আর কি হিমু আর হানসা যখন ফাইনালি ওদের গলাটা ওখানে দেয় এবং হিমু যখন দড়িটা ছেড়ে দেয়, তখন জাস্ট কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে ওরা আর কি শেষ হয়ে যায়। আমি জানি না যে মানুষ ঠিক কোন পর্যায়ে গেলে এরকম সাহস মানুষের মধ্যে আসে এবং এরকম কাজ মানুষ করতে পারে, তো নিজেদের নিয়ে। সাপোজ এর আগে আমি যতগুলো গল্প কভার করেছি, লাস্ট কেসটাই যদি বলি, টয় বক্স কিলারের, ওখানে ওই লোকটা অনেক ক্রুয়েল জিনিস করেছে, যেটা করার জন্য অনেক সাংঘাতিক সাহসের দরকার হয়, বাট তারপরেও লোকটা তো করছে অন্য কারোর সাথে, না নিজের সাথে করার সাহস হয়নি। বাট এখানে হিমু আর হানসার নিজের সাথে এরকম একটা কাজ করার সাহস কিভাবে হলো, এটাই মানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এবং ফাইনালি তো তারপরে মানে কেস ওখানেই আসলে সলভ হয়ে যায়, কারণ পুলিশ এবং সবাই বুঝতে পারে যে এটা আসলে কোনো ক্রাইম কেস না, এখানে দুজন মানুষ তাদের স্বেচ্ছায় তাদের যেই যেই মানে শিবের পূজা ওরা করতো, সেই শিবের উদ্দেশ্যে তাকে খুশি করার জন্য নিজেদেরকে বলি দিয়েছে বা উৎসর্গ করেছে আমরা বলতে পারি। সো কেসটা ওখানে আসলে ক্লোজ হয়ে যায়, এ নিয়ে মানে ক্রিমিনাল খুঁজে বেড়ানো বা এরকম কোনো প্রয়োজনই পড়ে না। এই কেসটা মানে একেবারেই আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়ার ওই আরেকটা কাহিনী বা বাংলাদেশের ওই কাহিনীটার মতোই। বাই দ্য ওয়ে, এই যে ইন্ডিয়ার বাংলাদেশের যে কাহিনীর কথা বলছি, এগুলো যদি আপনারা না শুনে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন, আমি জানাতে পারি বা শোনাতে পারি। আর যদি শুনে থাকেন তাহলে তো হলোই, তাহলে বুঝতেই পারবেন যে এখানে আসলে হিমু হানসার কি হয়েছে। যেটা হয়েছে আমার পার্সপেক্টিভ থেকে, যেটা হয়েছে
সেটা হচ্ছে যে আই গেস এটা সাম কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার বলতে পারি। কারণ আমার মানে আমি ঠিক জানি না, বিভিন্ন ধর্মের বিভিন্ন অ্যাঙ্গেল থাকে বা বিভিন্ন টার্মস থাকে যে ঈশ্বরকে কিভাবে খুশি করা যায় বা এরকম কিছু। যেহেতু আমি জানি না, সেহেতু আমি এটা নিয়ে কিছু বলছি না যে খুশি করার জন্য করছে কি করার জন্য করছে। তবে বা খুশি করাটাই, করতে চাওয়াটাই মেন্টাল ডিসঅর্ডার কিনা আমি এটা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে নিজেকে উৎসর্গ করব বা নিজেকেই নিজে মেরে ফেলবো, এটাকে সুইসাইডই বলে। মানে এইটা করতে চাওয়া এবং এটার সাহস ভেতরে আসা, এই জিনিসটাই আমার মনে হয় মেন্টাল ডিসঅর্ডার। কারণ মস্তিষ্ক স্বাভাবিক পর্যায়ে থাকলে আমার মনে হয় না যে কেউ নিজেই নিজেকে আর কি এভাবে মেরে ফেলতে পারে। হয় মানুষ যখন খুব কষ্টে থাকে তখন সুইসাইড করে। তখন আমার মনে হয় যে প্রত্যেকেই ওই প্রসেসটাতে নেমে যাওয়ার পরে অবশ্যই বাঁচতে চায়। তবে এখানে হিমু হানসার ক্ষেত্রে যে কষ্টের জন্য সুইসাইড করতে চাওয়া বিষয়টা এরকম ছিল না, ওদের বিষয়টা আলাদা। এজন্যই বলছি যে হয়তো মেন্টাল ডিসঅর্ডার হতে পারে। আর যদি আমি ভুল কিছু বলে থাকি, যদি এরকম টার্মস থেকে থাকে যে হ্যাঁ এটা করলে এরকম কিছু হয়, দেন আই এম সরি। আমি জানি না, আসলে আমার এটা মনে হয়েছে যে এটা কোনো একটা মেন্টাল ইলনেস হতে পারে। যাই হোক, এই গল্পটা নিয়ে আর কিছু বলার নেই, এটুকুই আজকের গল্পটা। আপনাদের কি মনে হয় আপনারা জানাতে পারেন। আসলে এরকম কোনো টার্মস আছে কিনা যে নিজেকে উৎসর্গ করলে পরের জন্মে যে ভালো থাকা যায় বা পরবর্তী লাইফে যে ভালো থাকা যায়, বা আমরা যদি আমাকে উৎসর্গ করি তাহলে আমার ফ্যামিলি যারা বেঁচে থাকবে তারা ভালো থাকবে, এরকম কিছু আছে কিনা জানাবেন। আর যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, সেহেতু হইতে পারে যে অনেকেরই ভালো লাগছে না। আমি হয়তো ভুল কিছু বলে ফেলছি, তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যেহেতু একটা অন্য ধর্মের টার্মস নিয়ে কথা বলছি, অবভিয়াসলি আমি জানবো না, এটাই স্বাভাবিক। সো এক্সকিউজ মি ফর দ্যাট। আর এমনিতে যাদের গল্প ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা জিনিস বারবার রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ মোটামুটি আর 500 মতো সাবস্ক্রাইবার খুব দরকার। যাই হোক, আপনারা শুধু শুধু ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, এটা করবেন না প্লিজ। এবং আমি আশা করছি যে মোটামুটি আর 1 মাসের মধ্যে আমাদের বাকি আরো 500 যে সাবস্ক্রাইবার সেটা পূরণ হয়ে যাবে এবং ফাইনালি আমরা 1000 জনের একটা বিগ ফ্যামিলি হয়ে যাব। যদিও বড় না, বাট ইম্পর্টেন্ট, ইউ গাইস নো দ্যাট। সো আজকে এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। এই ভিডিওটা যেহেতু আমি খুব শর্ট টাইমে রিসার্চ করেছি, সো ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক এবং খুব বেশি ইন্টারেস্টিং না হওয়া স্বাভাবিক। তো এরপরে আমরা আবার যে নেক্সট ভিডিওটা বা নেক্সট গল্পটা শুনবো সেটা আবার ইন্টারেস্টিং হবে, আই প্রমিস। ততদিন পর্যন্ত এই গল্পটা পুরো দেখবেন, আমার প্রিভিয়াস গল্পগুলো পুরো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ।